ক্রমশই একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব ঘনীভূত হচ্ছে। আমাদের রাজ্যের সরকারি কর্মচারীদের দিয়ে একাধিকবার আমি এই বিষয়টা নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করেছি। বারবার বিভিন্ন সময় কোন দিকে যাচ্ছে গোটা বিষয়টা সেটা উল্লেখ করেছি। গত কয়েকটা পর্বে আমার সঙ্গে যারা আলোচনায় এসেছিলেন তারা পরিষ্কার জানিয়েছিলেন যে মোটামুটি ভাবে মামলার শুনানি শেষ হয়ে গেছে, এখন শুধু রায় দানের অপেক্ষা। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই রায় দানটাও কি ক্রমশ ঠান্ডা ঘরে চলে যাচ্ছে? এতদিনে তো হয়ে যাওয়ার কথা ছিল, হচ্ছে না তো। অদৃশ্য কোনো শক্তি এর পিছনে কাজ করছে কি? সন্দেহ আর সংশয় হচ্ছে সবার। সরকারি কর্মচারীরা দীর্ঘদিন লড়াইয়ের পথে রয়েছেন, তারা অনেকেই উদ্বিগ্ন। যারা বলছেন যে সরকারি কর্মচারীদের এই ডিএ প্রাপ্তির বিষয়টা শুধুমাত্র তাদের সুবিধাবোধী শ্রেণী হিসেবেই অতিরিক্ত দাবি, তারা ঠিক কথা বলছেন না। এই অতিরিক্ত ডিএটা পেলে অনেক মানুষের সুরাহা হয়। এমন অনেক কর্মচারী আছেন যাদের দিন গুজরান ঠিকঠাক হতে পারে যদি সরকার এই ডিএটা দিয়ে তাদের মাসোয়ারায় একটা সামঞ্জস্য আনে, বর্তমান বাজার ব্যবস্থার সাথে একটা সামঞ্জস্য তৈরি করে। তা না হলে তাদের টিকে থাকা খুব মুশকিল। এমন অনেকে রয়েছেন যারা অবসর নিয়ে ফেলেছেন, তারা দিন গুনছেন। আর কতদিন তারা অপেক্ষা করবেন? দিনের পর দিন মামলার পর মামলা লড়েছেন তারা, একটার পর একটা মামলা জিতেছেন এ রাজ্যে, আমরা জানি। সে বিষয়গুলো নিয়ে আগে আলোচনা করেছি, কিন্তু এখন যে বিষয়টার উপরে আমি আলোকপাত করতে চাইবো, যে বিষয়টা সরকারি কর্মচারীদের কাছে পৌঁছে দিতে চাইবো, তারা অনেকেই খুব উদ্বিগ্ন আমার অনুষ্ঠান দেখে, এবং যারা অনুষ্ঠানে আসেন তাদেরকে বারবার ফোন করছেন, হবে তো, হবে তো, পাবো তো। কেউ কেউ খুব হতাশায় এটাও বলছেন যে বেঁচে থাকতে থাকতে বর্ধিত ডিএটা আদৌ দেখে যেতে পারবো তো। এই সংসারটা কিন্তু হবার কথা ছিল না। আমাদের বিচার বিভাগের গোটা বিষয়টার উপরে আরেকটু সংবেদনশীলতার সাথে দেখা উচিত। এত সময় ওই তারিখ পে তারিখ আদালতের এই চক্করে কাটতে কাটতে কোথায় যাবেন মানুষগুলো, সেটা ভাবাটা খুব জরুরি। আর একটা নির্বাচন সামনে আসছে, অনেকেই মনে করছেন নির্বাচনের আগে হয়তো একটা হেস্তনেস্ত হবে, কিন্তু গোটা বিষয়টা যেখানে দাঁড়িয়ে রয়েছে তাতে মনে হচ্ছে শুনানি পর্ব শেষ হয়ে গেছে, এখন ওই 90 দিন অপেক্ষা করতে হবে কবে এটার বিষয়ে চূড়ান্ত রায় সুপ্রিম কোর্ট দেয়। যদি এই 90 দিনের মধ্যে রায় না বেরোয় তাহলে কর্মচারী যে সংগঠনগুলো রয়েছে তাদের আবার অন্য রকম করে ভাবতে হবে কোন দিকে যাচ্ছে গোটা বিষয়টা। আসুন, আজকেও আমার সঙ্গে কনফেডারেশনের দুজন রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। খুব অভিজ্ঞ, তারাই মামলা লড়ছেন, তারা কর্মীদের আশ্বস্ত করছেন, তারাও খুব চিন্তায় আছেন, উদ্বেগের মধ্যে রয়েছেন। সত্যি তো, অনেক অবসরপ্রাপ্ত কর্মী বারবার তাদের ফোন করছেন, যেহেতু তারা মামলাকারী হিসেবে সামনে রয়েছেন, লড়াইয়ের সামনের সারিতে রয়েছেন। তারা বারবার করে বলছেন কি হতে যাচ্ছে, কেন গোটা বিষয়টা এখনো এইভাবে ঠান্ডা ঘরে পড়ে রইল। এই ঠান্ডা ঘরে পড়ে থাকার কি কোনো কারণ ছিল? আসুন গোটা বিষয়টায় আলোচনা করি। আলোচনার জন্য আজও আমি আমন্ত্রণ জানিয়েছি, আসুন পরিচয় করিয়ে দিই। আলোচনার জন্য আমার সঙ্গে রয়েছেন মলয় মুখোপাধ্যায় কনফেডারেশনের পক্ষ থেকে, কনফেডারেশনের আহ্বায়ক, এবং শ্যামল কুমার মিত্র কনফেডারেশনের সভাপতি। আপনাদের দুজনকেই আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই শ্যামল বাবুর কাছে আসি। শ্যামল বাবু, আপনার কাছে আমার জিজ্ঞাসা, এর আগে আপনি বলেছিলেন যে অনেকটাই হয়ে গেছে এবং এটা শুধু সময়ের অপেক্ষা। আমি জানি কালকেও আপনার সঙ্গে কথা হচ্ছে, মলয়বাবুর সঙ্গে আমার কথা হয়েছে, তারা সকলেই, আপনাদের অনেকেই ফোন করছেন, সরকারি কর্মচারীদের অনেকেই ফোন করছেন, আপনারা খুব বিব্রত বোধ করছেন। কিন্তু কি আশ্বাস দেবেন যারা অপেক্ষা করে রয়েছে এতদিন ধরে, তাদের কি আশ্বাস বাণী আপনারা শোনাতে পারছেন? আপনি যদি প্রথম বলেন। দেখুন, 1993 সালে দামিনী বলে একটা সিনেমা হয়েছিল। সেই সিনেমায় সানি দেওল একটা মানে সংলাপ ছিল, তারিখ হ্যাঁ সংলাপ ছিল। তা আজকে আমরা মামলাটা করেছি, আমাদের সাধারণ সম্পাদক সংগঠনের মলয় মুখোপাধ্যায়, তিনি মামলাটা করেছিলেন 2016 সালে।
আজকে 2025 সাল শেষ হতে চলল, তা এখনো পর্যন্ত মানে আমরা জানি না যে আদৌ কবে রায় বেরোয়। এখন মুশকিল হচ্ছে যে মানে আমাদের লড়াইটা কিন্তু রাষ্ট্র শক্তির বিরুদ্ধে, এবং এই লড়াইতে স্বাভাবিকভাবে যারা শাসক শ্রেণী তারা চাইছেন না যে ডিএটা যে আমাদের অধিকার, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে দুবার ডিএ দেয়াটা যে আমাদের অধিকার, এইটা একটা সুপ্রিম কোর্টের আইনি স্বীকৃতি পাক, এটা কিন্তু কেউই চাইছেন না। কেউ মানে কে, মানে এই কেউ মানে কে বলছেন আপনি? রাষ্ট্র ব্যবস্থা যারা মাথায় বসে রয়েছে, হ্যাঁ, যে কোনো শাসক দল তারা কেউই চাইছে না যে এরকম একটা সুনির্দিষ্ট ভাবে একটা বেরিয়ে আসুক। কারণ শাসক দল সবসময় চায়, শাসক দল এবং কর্মচারীদের মধ্যে সম্পর্কটা হচ্ছে শ্রমিক আর মালিকের। স্বাভাবিকভাবে মালিকের রেশনাল বিহেভিয়ার হচ্ছে যে যতটা সম্ভব কম পয়সা দিয়ে, কম সুযোগ সুবিধে দিয়ে বেশি কাজ করিয়ে নেয়া। আর শ্রমিকদের রেশনাল বিহেভিয়ার হচ্ছে যে ঐক্যবদ্ধ কর্মচারী আন্দোলনের মাধ্যমে মালিককে বাধ্য করা যে তাদের ন্যায্য দাবিটা পূরণ করা। এখন এক্ষেত্রে আমরা কৌশলগত অবস্থান হিসেবে এই মামলাটা করেছিলাম, কারণ ট্রেড ইউনিয়ন সংগঠন হিসেবে আমাদের সংগঠন আইএনটিইউসি অনুমোদিত। তা ট্রেড ইউনিয়ন সংগঠন হিসেবে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে যে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে মালিকের কাছ থেকে আমাদের দাবিটা আদায় করা। কিন্তু 2016 সালে আমরা যখন মামলা করি, তার আগের পরিস্থিতিটা যদি আপনি দেখেন, 2011 সালে ক্ষমতায় আসার পর থেকেই এই মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন 2011 সালের যে নির্বাচনী ইস্তাহার তৃণমূল কংগ্রেসে, তার 49 নম্বর পাতাটা যদি আপনি দেখেন, সেখানে কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দেয়ার মানে একেবারে বিরাট প্রতিশ্রুতি কিন্তু মাননীয়া দিয়েছিলেন। এবং মাননীয়া সেই সময় বিভিন্ন টিভি চ্যানেলে আসতেন, এসে তিনি কিন্তু বাম সরকারের আমলে ডিএ বাবদ যে বঞ্চনা তার বিরুদ্ধে বলতেন, এবং আমাদের জন্য এতটাই কান্নাকাটি করতেন যে আমি শুনেছি যে ওই স্টুডিওতে বালতি রাখা থাকতো তার চোখে। আমি বলি যে বিভিন্ন জায়গায় সবাই আমরা সাংবাদিক হিসেবে শুনেছি যে সেই সময় আমাদের রাজ্যের যিনি বিরোধী নেত্রী ছিলেন, আজকের মুখ্যমন্ত্রী, তিনি সে সময় বলতেন যে সরকার কর্মচারীদের নিয়ম মাফিক বর্ধিত ডিএ দিতে পারে না, তার সরকারে থাকবার কোনো অধিকার নেই, সে সরকারে থাকবার অধিকার। হ্যাঁ, এবং তিনি যখন ক্ষমতায় এলেন, আসার পরও তিনি কর্মচারী সংগঠনগুলোর সঙ্গে 3টে বৈঠক করেছিলেন। সেই বৈঠকেও তিনি বলেছিলেন যে টাকা কোথা থেকে আনতে হয় আমি জানি, আমি সবে ক্ষমতায় বসেছি, আমাকে একটু সময় দিন, আপনাদের কোনো দাবি অপূর্ণ থাকবে না। কিন্তু তিনি কাজে যেটা করলেন সেটা হচ্ছে 2012 সালের 10ই জানুয়ারি পুলিশ কর্মীদের ইউনিয়ন করার অধিকার কেড়ে নিলেন, যেটা 1923 সালে তারা পেয়েছিলেন। তারপরে একে একে বিভিন্ন দপ্তর থেকে তারা মানে সংগঠন করার অধিকার কেড়ে নিলেন। এতদিন পর্যন্ত 2011 পর্যন্ত আমরা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যে অধিকারগুলো অর্জন করেছিলাম, ট্রেড ইউনিয়ন এবং গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারগুলোকে উনি সব কেড়ে নিলেন এবং এমন একটা পরিস্থিতির সৃষ্টি করলেন, একটা ত্রাসের সৃষ্টি করলেন যে একেবারে একটা হিমশীতল আতঙ্ক কর্মচারী সমাজের মধ্যে তিনি নামিয়ে আনলেন। ডিটেলমেন্ট, প্রতিহিংসামূলক বদলি, মানে প্রতিবাদ করলেই তাকে এমন একটা ব্যবস্থার মধ্যে ঠেলে দেওয়া যাতে সে আতঙ্কে কোনো প্রতিবাদের রাস্তায় না যায়। এবং আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় আছেন, ওনার এবং আমার বিরুদ্ধে 2012 সালের 13ই এপ্রিল মাননীয়ার কথা মতো ডিএ আন্দোলন না করার মানে এই প্রতিশ্রুতি আমরা রাখতে পারিনি। মাননীয়া আমাদের যে নির্দেশ দিয়েছিলেন যে আন্দোলন করো না, আমরা আন্দোলন করেছিলাম। তাই এই অপরাধে আমাদের বিরুদ্ধে 3 জন মহিলা অফিসারের শ্লীলতাহানি সহ কুৎসিত বিভিন্ন অভিযোগে জামিন অযোগ্য ধারায় সেই 2012 সালে চিফ মিনিস্টার্স অফিস মামলা করেছিল। তা আমরা একটা জিনিস বুঝে গিয়েছিলাম যে এই সরকারটা মানে কর্মচারীদের অধিকার, আর্থিক দাবি দেওয়া
এই সমস্ত প্রশ্নে ব্রিটিশ সরকারের থেকেও খারাপ। সেই জন্য কৌশলগত অবস্থান হিসেবেই আমরা এই মামলাটা করেছিলাম, মূলত তিনটে উদ্দেশ্যে। একটা হচ্ছে সরকারের কাছে একটা বার্তা পৌঁছে দেয়া যে কর্মচারীরাও সিনা টান টান করে সরকারের শ্রমিক কর্মচারীর নীতি এবং কর্মসূচির বিরুদ্ধে দৃঢ় এবং সাহসী অবস্থান নিতে জানে। 2 নম্বর হচ্ছে যে কর্মচারীদের মধ্যে একটা আতঙ্কের হিম শীতল স্রোত বয়ে যাচ্ছিল, তাদের মধ্যে একটা বার্তা পৌঁছে দেয়া যে না, কর্মচারীরা পারে, এত আতঙ্কিত হওয়ার কিছু নেই। আর তৃতীয় হচ্ছে যে যেটা মূল দাবি ছিল যে আইনি ভাবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএটা পাওয়া। কিন্তু আমরা সেদিনই জানতাম যে এটা হচ্ছে রাষ্ট্র শক্তির বিরুদ্ধে লড়াই। এবং দেখুন কেন বলছি রাষ্ট্র শক্তির বিরুদ্ধে লড়াই, এখানে ধরুন প্রধান বিরোধী দল বিজেপি, তা আমরা তো স্বাভাবিকভাবে আশা করব যে বাম আমলে যেমন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পক্ষে কথা বলতেন, অন্তত বিজেপি সেই রাস্তা নেবে। কিন্তু আপনি দেখুন সেখানেও কিন্তু আমাদের একটা দ্বন্দ্ব রয়ে যাচ্ছে। গত 10ই জুন 2025 অশোক কুমার লাহিড়ী, নাম করা অর্থনীতিবিদ, কিন্তু তিনি বিজেপির বিধায়ক, তিনি আনন্দবাজার পত্রিকায় একটা লেখা লিখলেন, তাতে লিখলেন বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার টাকা রাজ্য সরকার পাবে কোথায়? মহার্ঘ ভাতা কি অধিকার? অধিকার নয়। অর্থাৎ একজন বিজেপি বিধায়ক অর্থনীতিবিদ তিনিও রাজ্য সরকারের স্ট্যান্ডটাকে সমর্থন করছেন, যার ফলে আমাদের লড়াইটা খুব কঠিন। কিন্তু আমরা সেই দীর্ঘ লড়াই লড়েছি এবং সুপ্রিম কোর্টে 2022 সালের 28শে নভেম্বর প্রথম হিয়ারিং হয়েছে। সুপ্রিম কোর্টে তো আমরা পিটিশনার নই, আমরা রেসপন্ডেন্ট। তারপর থেকে জাস্টিস ঋষিকেশ রায়, জাস্টিস দীনেশ মাহেশ্বরী, তাদের বেঞ্চে দিনের পর দিন মামলা উঠেছে, তারা বলেছেন আমরা শুনবো না। এবং এইটাতে এই যে দিনের পর দিন একটা তারিখ পে তারিখ সংস্কৃতি চলছিল, তখন কিন্তু আমরা কঠোরভাবে সমালোচিত হচ্ছিল। আমাদেরকে বিভিন্ন মানে হোয়াটসঅ্যাপ পণ্ডিত তারা আমাদের সমালোচনা করছিলেন যে মামলাটা তোমরা করতে পারছো না, এরকম বছরের পর বছর মামলাটা পিছিয়ে যাচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের কয়েকটা ঘটনা একটু বলি, অল্প কয়েকটা ঘটনা। গত 24শে জানুয়ারি 2024 আদানি গোষ্ঠীর বিদ্যুৎ উৎপাদন সংস্থা আদানি পাওয়ার রাজস্থান লিমিটেড সংস্থা বেনিয়ম নিয়ে রাজস্থান সরকার একটা মামলা করেছিল। সেই মামলায় রাজস্থান সরকারের আইনজীবী ছিলেন সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী, সিনিয়র আইনজীবী দুষ্মন্ত দাভে। কিন্তু তিনি যখনই এজলাসে আসেন, মামলা কজ লিস্টে থাকে, এজলাসে এসে দেখেন মামলা উধাও নেই। গত বছর মানে 2024 সালে আদানি গোষ্ঠীর হিন্ডেনবার্গ সংস্থার শেয়ার বাজারে টাকা লোপাটের একটা কেস হয়েছিল। সেখানে কিছুতেই মামলাটা হিয়ারিং হচ্ছিল না। তখন তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় তিনি নির্দেশ দিয়েছিলেন যে এই মামলাটা কেন আসছে না সেটার জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের বিরুদ্ধে ভূমিকা নিয়ে তদন্ত হওয়া দরকার। এরপরে আসুন বিচার বিভাগে নিয়োগ সংক্রান্ত একটা মামলা, একটি বেঞ্চে বারবার শুনানির তালিকায় আসছে কজ লিস্টে, কিন্তু শুনানি হচ্ছে না। তখন বিচারপতি এই মাননীয় যে আইনজীবী তিনি ওই ডিভিশন বেঞ্চের একজন বিচারপতি মাননীয় SK কল, তাকে প্রশ্ন করেছিলেন যে কি ব্যাপার, এটা একটা গুরুত্বপূর্ণ মামলা, আমি আসছি এজলাসে কিন্তু মামলার আমি শুনানি করতে পারছি না, মামলাটা কেন বারবার শুনানির থেকে বাদ চলে যাচ্ছে? তখন এই অনারেবল জাস্টিস SK কল বলেছিলেন অনেক সময় কিছু জিনিস না জানাই ভালো, এবং আইনজীবী ছিলেন দুষ্মন্ত দাভে। আমি আর দীর্ঘায়িত করছি না। এবং আমাদের ডিএ মামলা নিশ্চয়ই রাজ্য সরকারের কাছে একটা মাথা ব্যথা, কিন্তু এর থেকেও বড় মাথা ব্যথা হচ্ছে যে বিভিন্ন যে CBI EDর যে তদন্ত তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল সরকারের বিরুদ্ধে, সেই তদন্তগুলো কিন্তু তাদের কাছে এই ডিএ মামলার থেকে অনেক বেশি মাথা ব্যথা। তা এই সরকার জেনারেল কনসেন্টটা কেন্দ্রীয় সংস্থাগুলোর এই রাজ্যে তদন্ত করার ক্ষেত্রে
তারা প্রত্যাহার করে নিয়েছে। তাদের অভিযোগ যে এই কনসেন্ট প্রত্যাহার করার পরেও সিবিআই বা ইডি বিভিন্ন মামলায় বিনা রাজ্য সরকারের বিনা অনুমতিতে তদন্ত করছে। তারা সুপ্রিম কোর্টে মামলা করেছে এবং সেই মামলায় বাঘা বাঘা আইনজীবীরা আছেন। তারা মানে এই মামলাটা সুপ্রিম কোর্টে 25 বার উঠেছে। মাননীয় বিচারপতিরা একই কায়দায় বলেছেন যে মামলাটা আমরা শুনতে পাচ্ছি না, সময় নেই। 26তম দিনে একটা আশ্বাস তারা পেয়েছেন 3.5 বছরের মাথায় যে মামলাটা এবার শোনা হবে। অর্থাৎ সুপ্রিম কোর্টে এই যে দীর্ঘসূত্রতা, এটা কিন্তু নতুন কোনো ঘটনা নয়। এবং শুধু সুপ্রিম কোর্ট নয়, সারা ভারতবর্ষে বিচার ব্যবস্থাটা কার্যত কোমায় চলে গেছে। আমি শ্যামল বাবু আপনার কাছে আমি আসবো পরের পর্যায়ে। আমি এবার একটু মলয় বাবুর কাছে, আপনি যা শোনালেন, আপনি যে বিস্তারিত ব্যাখ্যাটা দিলেন, তাতে রীতিমতো ভয়ের, মানে এরপরে মলয় বাবু আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনি সামনে রয়েছেন, সামনের সারিতে দাঁড়িয়ে সবাই আমি দেখি, আপনি মাঝে মাঝে আপনাকে ফেসবুকে বলতে হয়, কারণ স্বাভাবিক, কারণ আপনাকেই তো আপনার কর্মচারীদের যারা আপনার মুখের দিকে তাকিয়ে রয়েছে, আপনাদের মুখের দিকে তাকিয়ে তাদের জবাব দিতে হবে। কোথাও উনি যা বলছেন তাতে তো খুব আশঙ্কার কথা যে আদৌ এটা ঠান্ডা ঘর থেকে বেরোবে তো, মানে এটা কোন অবস্থায় রয়েছে। এর আগে আপনি বলেছিলেন শুনানি শেষ হয়ে গেছে, যে কোনো দিন রায়টা হতে পারে, এবং আপনি প্রত্যাশা করেছিলেন যে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে হয়তো শুনে একটা রায় বেরোবে। 2 সপ্তাহ কেটে গেছে। গতকাল আপনাকে যখন ফোন করলাম যে কিছু পাওয়া গেল কিনা, আপনি বললেন না এখনো কিছু হয়নি। তা এরকম ভাবে আর কতদিন চলবে? দেখুন অনুপবাবু, আমরা তো উদ্বিগ্ন এবং কর্মচারী সমাজ, বিশেষ করে যে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ, মারাত্মকভাবেই উদ্বিগ্ন। আমাদেরকে বারবার এই সকাল থেকে ফোন আরম্ভ হয়, এই আপনার সঙ্গে লাইভে বসেছি, এখনো ফোন চলে আসছে। মানে আমি এরোপ্লেন মোড দিয়ে রেখেছি, কারণ নাহলে ডিস্টার্ব হবে। এছাড়া 9টার পর থেকেই আমি বলেছি যে আপনারা ফোন করবেন, যে ফোন করে আমরা তাদের ফোন ধরি। অন্তত আমাদের মুখ থেকে একটু বর্তমান পরিস্থিতি এটা স্বাভাবিক, এর মধ্যে কোনো কিন্তু নেই। আমাদের প্রেসিডেন্ট শ্যামলবাবুকে বলবো, আমরা এখন এমন কথা বলবো না যাতে সামগ্রিকভাবে কর্মচারী সমাজ আরো বেশি উদ্বিগ্ন হয়ে পড়ে। দেখুন, আমরা তো জানি যে আমাদের ভারতবর্ষ একটা বিরাট গণতান্ত্রিক দেশ। এই যে সংশোধিত গণতন্ত্রের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় পশ্চিমবঙ্গ একটা রাজ্য, অঙ্গরাজ্য। সেখানে আইন আদালত বলে একটা জিনিস আছে। যদি সরকার বা শাসক দল এমন কোন আইনি মাধ্যমে যদি তারা নিজেরা কোনো প্রস্তুতি না নেয়, তাহলে আমরা আদালতের শরণাপন্ন হব বা হই, বা যে কেউ হয়ে থাকে। এবং এই আইনি লড়াইটা কিন্তু একটা লড়াই হিসাবে গণ্য। অনেকে বলে রাস্তায় নেমে নিশ্চয়ই রাস্তায় নেমে যে আমরা আন্দোলন করেছি, আপনি নিজেও একটা সাক্ষী। তবে হ্যাঁ, এই যে ঠান্ডা ঘরে রায় চলে গেছে সেটা আমরা মনে করি না এবং বিশ্বাসও করি না। আমরা বারংবার আমাদের যে সর্বোচ্চ আদালতের যে আইনজীবী আছে মাননীয় রৌপ্রী, তাকে আমরা কিন্তু রোজ ডিস্টার্ব করি যে দাদা কি খবর। তিনি কেবল বলছেন, দেখো এই মুহূর্তে তো আমরা এগুলো কোনো ইনফরমেশন পাচ্ছি না। সত্যি কথা বলতে সর্বোচ্চ আদালত তো এখানে গিয়ে জিজ্ঞাসা করলাম আর বলে দিল, সেটা কেউই বলতে পারবে। তোমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, দেখবে হঠাৎ করেই একদিন যে ভার্ডিক্টটা কবে উঠছে সেই ইনফরমেশনটা জেনে যাবে। এবং আমাদেরও আশা যে নভেম্বর মাসটা পড়ে আছে, লাস্টের দিকে হয়তো উঠবে। আমরা সেই আশায় আছি। আমরা যখন কর্মচারী সমাজ, অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ আমাদের কাছে জানতে চায় যে বড় কি খবর, কোনো কিছু ইনফরমেশন পেলেন কিনা, এই কথাটাই বলি। তবে আমরা আবারও বলি যে আমরা বলছি এটা কিন্তু অনুমানের উপর ভিত্তি করেই বলছি। আমরা কিন্তু 100% নিশ্চিত নয় যে আগামী সপ্তাহে বেরোবে বা তার পরের সপ্তাহে বেরোবে। তবে এটা কি, এই যে ঠান্ডা ঘরের কথাটা লিখেছেন, দেখুন
আমরা যখন মাননীয় ঋষিকেশ রায় যে বেঞ্চ রাস্তার দিকে ছিল, তারা দীনেশ মাহেশ্বরী প্রথমে, তারপরে ঋষিকেশ রায়, মাননীয় ঋষিকেশ, এই দুজন জাজদ্বয় তারা প্রচুর শুনানি করেছে, কিন্তু মামলাটা আমাদের শোনেনি। তখন আমরা তাদের বিরুদ্ধে বিরাট ভাজন হয়েছে, আমরা কিছু মন্তব্যও করি, মানে আমরা আবেগে এই ধরনের যদি মানে সর্বোচ্চ আদালত থেকে, কারণ আমরা যাচ্ছি পয়সা খরচ করে, ওখানে গিয়ে যাচ্ছি, থাকছি, সুপ্রিম কোর্টে উপস্থিত হচ্ছি, আমাদের আইনজীবীদের যে রেগুলার সেটা দিচ্ছি, আমরা চলে আসছি। তাদের তো এইটুকু বোঝা উচিত যে বিভিন্ন রাজ্য থেকে সর্বোচ্চ আদালতে যখন মামলা ক্লায়েন্টরা যায়, শুধুই যে আইনজীবীরা উপস্থিত থাকে তা না, ক্লায়েন্টরাও যায়, তাদের একটা খরচ আছে, তবুও আমরা এতগুলো প্রায় 28-29 বার সর্বোচ্চ আদালত, হ্যাঁ আমাদের 34 বার শুনানি হয়েছিল হাইকোর্টে, আপনার শেখর বাবু সরাব সেখানে 34 বার হয়েছিল, দেবাশিস কর্মগুপ্ত এবং শেখর বাবু সরাব এবং সেখানে রায়টা পেয়েছি। সেখানে রায়ও 1 মাস 8 দিন পরে ছিল প্রকাশ পেয়েছে। এখন এইটা বলছে যে এটা নিয়ম, এখন হঠাৎ করে যে এই যে রায়, সে তো রায় যেদিন শুনানি শেষ হয়ে গেল মুখে বলবে, সেটা তো সম্ভব না, কারণ রায়টা অনেক বড় রায় হবে। সেটাও বলেছে আমাদের মাননীয় আইনজীবী বিকাশবাবুও বলেছে যে এই রায় তো 2-1 পাতার হবে না, সামগ্রিকভাবে এমনও হতে পারে যে দেশের যে সরকারি কর্মচারীরা যেটা পায়, এই বার্তা তো উঠেছিল, সরকারি তুলেছিল 7-8টা স্টেট এই যে নির্দিষ্ট নিয়মে দিচ্ছে না, সেটা কিন্তু তারা একদম লিখিত আকারে দিয়েছে। অতএব এই সবগুলো সামগ্রিকভাবে যে মানে আইনের আওতায় সেটাও হতে পারে, কি হবে আমরা জানি না। তবে আমাদের দৃঢ় বিশ্বাস যে রায় কিন্তু কর্মচারী সমাজের পক্ষে যাবে। কেন যাবে এটা সকলেই জানে, যে ট্রাইব্যুনালে আমরা 2 বার জিতেছি, উচ্চ আদালতে 4 বার জিতেছি, এই 4 আর 2 যে 6 তা না। তারপরে যে কন্টেম্প পিটিশন গুলো করেছি, ট্রাইব্যুনালে কন্টেম্প পিটিশন করার পরে একদম লাস্টে তারা তল্পা অর্থাৎ সরকার তল্পা কুটিয়ে এনে আবার হাইকোর্টে হাজির হয়, অর্থাৎ ওই কন্টেম্প থেকে বাঁচার জন্য। আবার যখন মাননীয় কৃষ্ণের বেঞ্চ 3 মাসের মধ্যে এটা দিয়ে দেওয়ার কথা বললো, 3 মাস অতিক্রম করার পরেই তারা নভেম্বর 2022-এ আবার সেখান থেকে সর্বোচ্চ আদালতে গিয়ে এসএলপি দায়ের করবে। সেই 28 নভেম্বর শ্যামলবাবুও বলেছে 28 নভেম্বর থেকে গত 7 সেপ্টেম্বর 2025 আমরা 16 সালে মামলাটা করেছিলাম নভেম্বর মাসে, এবং ডিসেম্বর মাসের 16 তারিখে মামলাটা আমরা একটা মেনশন হিয়ারিং করে ডেটটা পাই, সেটা ফেব্রুয়ারি মাসের 15 তারিখ। সেখান থেকে আজ পর্যন্ত যদিও শুনানিটা শেষ হয়ে গেছে, কিন্তু মামলার যে প্রক্রিয়া আমাদের তো রয়েছে, কারণ এখনো পর্যন্ত রায় প্রকাশ পাওয়ার পর সরকারকে একটা সময় দেবে, সেটা কতদিন দেবে সেটা জানি না। যদি সেখানে সরকার যদি এই পরিপ্রেক্ষিতে আবার রিভিউ না করে, তাহলে সরকারকে দিতে হবে। সরকার যদি এই মামলার রায়কে অবজ্ঞা করে, অবমাননা করে, তাহলে আমরা আবার অবমাননার যে মামলা, সেই মামলা দায়ের করবে। এইটাই সামগ্রিকভাবে কর্মচারী সমাজকে জানিয়ে দিচ্ছি যে যদি রায় পরবর্তী সরকার এই রায় না মানে, তাহলে আমরা আদালত অবমাননার যে মামলা দায়ের করব। আর যদি সরকার মেনে নেয়, সরকার যদি আমাদের কাছ থেকে সাহায্য চায়, দেখুন আর একটা কথা বলছি, এটা ভাইটাল কথা, যে হ্যাঁ আমরা জানি একটা সরকারের উপর মারাত্মক ভাবে যদি মানে এই প্রেশার আসে, অর্থনৈতিক প্রেশার, তাহলে সরকারের পক্ষে একটু অসুবিধা হয়। কারণ এই সরকার তো খেলা মেলা এমন ভাবে ব্যয় করছে যে কর্মচারী সমাজ, শিক্ষক সমাজ, তাদের যে দাবি দেওয়া গুলো তারা সেখানে ধ্যান দিচ্ছে না। এই যে দেখুন না, যেহেতু এই যে গাড়ি টাকাও কিন্তু বাড়ছে,
এই যে এসএসসি যে এখন শিক্ষক নিয়োগ কবে হবে তার ঠিক নেই, তাদের বেতন দিতে হচ্ছে না এখন। তাহলে এইভাবে সরকারের কিন্তু অর্থনৈতিক দিকটা কিন্তু যে দুর্বল সেটা আমরা মানছি না। তবে আমি আবারও বলছি, কর্মচারী সমাজের প্রতি এবং অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজের প্রতি বলছি যে আপনারা ধৈর্য ধরুন, আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা দেখুন একটা নির্দিষ্ট লক্ষ্য রেখে আমরা এগিয়ে গেছি। একটা নির্দিষ্ট লক্ষ্য থাকলে সেই লক্ষ্যে কিন্তু সফলতা পাওয়া যায়। আমাদের ধ্যান জ্ঞান একমাত্র ছিল যে এই ডিএ মামলায় জয় লাভ করা। আমরা যেভাবে লড়াই আন্দোলন করেছি কর্মচারী সমাজ সেটা জানে। অতএব আমাদের আবারও বলছি দৃঢ় বিশ্বাস এই রায় প্রকাশ পাবেই, কোনোভাবেই ঠান্ডা করে যাবে না, এবং রায় প্রকাশ পরবর্তী আবার যা যা থাকবে সেগুলো আমরা আবার সরকারি কর্মচারী সমাজের তুলে ধরবো। অন্তত এইটুকু বলছি, আবার পরবর্তীকালে